নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকে আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, আমার সাথে আছে তথাগত। আমরা আজ চলে এসেছি ইউরো কাপ, যেটা সামনে আসতে চলেছে। এর আগে 14ই জুন শুরু হচ্ছে। এর আগে ইউরোর ইতিহাস নিয়ে আমরা কথা বলেছি। ইউরোর ইতিহাসের সিরিজ, আমাদের কন্টিনিউয়াস সিরিজ চলছে, আপনারা দেখছেন আমাদের চ্যানেলে। কিন্তু আজ আমরা ইতিহাস থেকে একটু বর্তমানে চলে আসবো। একদম বর্তমানে এই ইউরোতে কি হতে পারে, কোন টিম জিততে পারে, একটা আলটিমেট ইউরো প্রিভিউ আমরা দিতে চলেছি আজ। মানে আমাদের থেকে ভালো কেউ করবে না, একদম আমি বলতে পারি। বাংলায় তো করবেই না, অসম্ভব। ইংরেজি বিদেশিরা করতে পারে, বলা যায় না। অসম্ভব বলাটা অবশ্যই একটু অত্যুক্তি। আশা করছি অসম্ভব। আশা করছি আমাদের অ্যানালিসিস আপনাদের ভালো লাগবে। ইউরোর আলোচনা আমরা গ্রুপ ওয়াইজ না করে আমরা প্রথমেই আলোচনা করার চেষ্টা করি যে কোন কোন টিম ইউরো জেতার জন্য বা ইউরোর একদম শেষ দিকে যাওয়ার জন্য, সেমিফাইনাল ফাইনালে যাওয়ার জন্য একদম প্রবল দাবিদার হিসেবে উঠে আসছে। তোর কি মনে হয় প্রথম কোন টিমের নাম আমাদের বলা উচিত? প্রথম যে টিমের নাম বলা উচিত, তারা বুকিদের অডেও তারা 1 নম্বরে এই মুহূর্তে। যদিও দেখা গেছে সবসময় বুকিদের অডে যারা আর কি 1 নম্বরে থাকে তারা সবসময় জেতে না, কিন্তু বুকিরা কিন্তু অ্যাকচুয়ালি আমি ইউরোর ইতিহাসের যখন ভিডিও রিসার্চ করছিলাম তখন দেখছিলাম যে বুকিদের যখন রিসার্চ করে ওরা, যে টিমকে ওরা টুর্নামেন্টের আগে প্রি ফেভারিট ধরে, প্রথম 3 জনের মধ্যেই কেউ না কেউ উইনার হয়। তো সেটা অস্বাভাবিক নয়। রিসেন্টলি আমরা আমাদের এখানে ইলেকশনে বুকিদের একটা সাফল্য দেখতে পেয়েছি। হ্যাঁ, বুকিদের দেখি 7টা বাজার কিন্তু প্রায় মিলিয়ে দিয়েছে একদমই। ফলে 7টা বাজার বা বুকি তারা সবসময় বাস্তবের মাটিতে চলে। এই বছর বুকিদের একদম 1 নম্বর ফেভারিট হলো ফ্রান্স। খুব স্বাভাবিক ব্যাপার। এখনো পর্যন্ত ফ্রান্সেরই, তুই গত ইউরো দেখ, তার ওয়ার্ল্ড কাপ দেখ দুখানা, ফ্রান্স কিন্তু ক্রমাগত ভালো পারফর্ম করে চলেছে এবং মানে অন্তত দুখানা টিম নামাতে পারে এরকম অবস্থা। ফ্রান্স পরপর দুবার ইউরো জিততে পারতো, দুবার পর ওয়ার্ল্ড কাপ জিততে পারতো, ওয়ার্ল্ড কাপ পরপর দুবার জিততে পারতো। সুতরাং 2016 ফাইনালে হেরেছে আমরা জানি। হ্যাঁ, কিন্তু গত বছর ওদের ইউরোর পারফরমেন্স ভালো হয়নি, সুইজারল্যান্ডের কাছে রাউন্ড অফ 16 বিদায় নিয়ে নিয়েছে। এই বছর ওদের কিন্তু আবার সেই একই রকম ভাবে দারুণ টিম বলতে গেলে। প্রত্যেকটা পজিশনে 2-3টে করে প্লেয়ারের অপশন আছে। গোলকিপার হিউগো লরিস আর ক্যাপ্টেন নন, তিনি রিটায়ার করে গেছেন। এখন রিটায়ার করে গেছেন মানে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে নয়, ইন্টারন্যাশনাল টিম থেকে, ফ্রান্সের টিম থেকে রিটায়ার করে গেছে। এখন ওর জায়গায় এসছে মাইক ম্যানিয়ানও খুবই নির্ভরযোগ্য প্রহরী। মাইক ম্যানিয়ানকে যদি কেউ না পায়, কারণ মাইক ম্যানিয়ানের একটা ইঞ্জুরির অসুবিধা আছে, তো তার জায়গায় ব্রিজ সাম্বা খেলতে পারে। লিগাতে লেন্সের হয়ে ব্রিজ সাম্বা খুব ভালো পারফর্ম করেছে। ওদের ডিফেন্সের, যদিও ডিফেন্স খুব ভালো, কিন্তু একজন কি প্লেয়ার ইনজোর্ড, লুকাস হার্নান্ডেজ ইনজোর্ড, ওনাকে পাওয়া যাচ্ছে না। সেন্টার ব্যাক পেয়ারিংয়ে ইব্রাহিমা কোনাটে আছে, উইলিয়াম সালিবা আছে, উপামিকানো আছে, প্রচুর অপশান। কিন্তু এখানে ফ্রান্সকে নিয়ে আমার একটা প্রশ্ন আছে যে এই ডিডিয়ার ডেশং ফ্রান্সের গত 14 বছর 12 বছর ধরে, 2012 লংগেস্ট সার্ভিং কোচ। এবার ডিডিয়ার ডেশং এতদিন ধরে একজন কোচ, ডেশং কি নিজের প্লেইং স্টাইল কিছু পাল্টাচ্ছে, মানে এই সময়ের সাথে সাথে ইভলভ করেছে প্লেইং স্টাইল, নাকি আস্তে আস্তে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে? সেটা নিয়ে তোর কি মত? না, প্রেডিক্টেবল যে হয়ে যাচ্ছে না সেটা তো কারেন্ট পারফরমেন্স দেখলেই বোঝা যায়। যদিও ফ্রেন্ডলিতে ডেশামকে দেখলাম যে কিছু একটা দুটো পজিশনে এদিক ওদিক করে অন্যরকমভাবে খেলানোর চেষ্টা করেছে, কিন্তু আমার সেটা মনে হয় ফ্রেন্ডলির এক্সপেরিমেন্টই। ফ্রেন্ডলি রেজাল্ট ওরা ক্যানাডার সাথে লাস্ট ফ্রেন্ডলি ম্যাচটা ড্র করলো, তো সেটা মানে চিন্তার হতে পারে। কিন্তু বড় টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে ফ্রেন্ডলি, সেটা নিয়ে অত আমার মনে হয় না চিন্তার অবকাশ আছে, কারণ প্রচুর মানে অপশানস ওদের এতে। বেঞ্জামিন পাভার্ড আছে, রাইট ব্যাক খেলতে পারে, লেফট ব্যাক খেলতে পারে, সেন্টার ব্যাক খেলতে পারে। থিও হার্নান্ডেজ এই মুহূর্তে আমার মতে বিশেষ শ্রেষ্ঠ লেফট ব্যাক, সে আছে। জুলস কুন্ডে খুব ভালো খেলেছে বার্সেলোনার হয়ে, রাইট ব্যাক, সে আছে। মিডফিল্ডে যদিও এবার পোগবাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার জায়গায় চুয়ামেনি আছে, কামাভিঙ্গা আছে, হঠাৎ করে এনগোলো কান্টেকে আবার ন্যাশনাল টিমে ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু এনগোলো কান্টে আমার মনে হয় না যে প্রথম থেকে খেলবে আর কি এখানে। কিন্তু এনগোলো কান্তে রিসেন্টলি কামব্যাক করে খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে, মিডফিল্ডে বল স্ন্যাচ করা থেকে শুরু করে যা যা এনগোলো কান্তের সাথে আমরা রিলেট করি। এনগোলো কান্তে মানে মিডফিল্ড স্টেবিলিটি, মিডফিল্ডে বল স্ন্যাচ করা, সামনে একটা সুন্দর বল বাড়ানো। এনগোলো কান্তে যদি মানে দেশর এতে যদি খেলে, এই বছর বোধহয় আদ্রিয়ান রাবিওকে আমরা দেখবো না স্টার্ট করছে এই টিমে। আমার মনে হয় না যে এনগোলো কান্তের সেরকম কোনো ভূমিকা আছে। যদি এরা 4-2-3-1 খেলে, তাহলে দুজন আমি দেখতে পাচ্ছি
চুয়ামেনি আর কামাভিঙ্গাকেই দেখতে চুয়ামেনি, পাচ্ছি। কামাভিঙ্গা আর তারা 10 নম্বর পজিশনটা ওদের আমার মনে হয় ফ্রান্সের সব থেকে বেশি ইম্পর্টেন্ট পজিশন। ওখানে খেলবে আন্টোয়ান গ্রিজম্যান খেলবে, এবং গ্রিজম্যান কত ভালো খেলছে তার উপরে গোটা ফ্রান্স টিমটা দাঁড়িয়ে আছে। কারণ গ্রিজম্যান ভালো না খেললে তোর বাঁদিকে এমবাপে জায়গা পাবে না। আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালেও দেখেছি যে আর্জেন্টিনা প্রধানত গ্রিজম্যানকে আটকে দেওয়ার ফলেই খেলাটা অনেকটা ঘুরে যায় ফার্স্ট হাফে, যদিও সেকেন্ড হাফে আবার ওই কিলিয়ান এমবাপে কিন্তু এই গ্রিজম্যান আর জিরুর সাথে কিন্তু থ্রাইভ করে। জিরুর এই যে লম্বা একটা টার্গেট ম্যান ভূমিকা, এই বল হোল্ড করে, জিরু কিন্তু মানে খুবই আন্ডাররেটেড একটা প্লেয়ার আমার মনে হয়। ফ্রান্সের হয়ে সর্বকাল সব থেকে বেশি গোল করে ফেলেছে এখন অব্দি। এইখানে কিন্তু এদের দুজন বাচ্চা আছে আর কি, তাদের আমার মনে হয় এবার লোকজন একটু দর্শক বন্ধুরা একটু মন দিয়ে দেখবেন। একজন হলো ব্র্যাডলি বারকোলা, যাকে আমরা পিএসজির হয়ে দেখেছি ভালো খেলছে। মার্কাস থুরাম তো আছেই, উসমানে ডেম্বেলেও কিন্তু আছে, কিন্তু ব্র্যাডলি বারকোলা কি করে সেটার জন্য আমি বেশ। জায়ের এমেরিও আছে। জায়ের এমেরি কিন্তু খুব মানে বলা যায় না, মানে ধর চুয়ামেনি আর কামাভিঙ্গা কেউ একটু মনে হচ্ছে রেশম্পের যে ঠিকঠাক পারফর্ম করছে না, তখন কিন্তু জায়ের এমেরি একদম একটা অন্য ধরনের একটা অপশন। সুতরাং প্রচন্ড এক্সাইটিং একটা টিম ফ্রান্স, যে ইয়াং প্লেয়ার প্লাস এক্সপিরিয়েন্স প্লেয়ার প্লাস পৃথিবীর আর্গুয়েবলি এই মুহূর্তে বেস্ট প্লেয়ার, কোনো কিছুরই টিমটায় অভাব নেই। হয়তো গোলকিপিং পজিশন, গোলকিপার কে খেলবে মাইক ম্যানিয়ান আর যদি মাইক ম্যানিয়ানের চোট, যেটা বলছিলাম আমি, মাইক ম্যানিয়ান যদি চোট সারিয়ে উঠতে না পারে তাহলে খেলবে, ব্রিজ সাম্বা খেলবে। ওদের গ্রুপে কিন্তু এই গ্রুপটা আমার মনে হয় কিন্তু গ্রুপ অফ ডেথ, তার কারণ এখানে নেদারল্যান্ডসও আছে। এবার নেদারল্যান্ডসেরও কিন্তু এই বছর খুব ভালো। নেদারল্যান্ডস ছাড়া কে কে আছে? অস্ট্রিয়া এবং পোল্যান্ড আছে, হ্যাঁ। এই গ্রুপে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং পোল্যান্ড, বাকি তিনটে টিম। গ্রুপ অফ ডেথ সেটা একটু আর্গিউ করা যেতে পারে যে এটাই গ্রুপ অফ ডেথ কিনা, কিন্তু অবশ্যই গ্রুপটা খুব কঠিন হবে এই গ্রুপটার থেকে বেরোনো। যদিও আমরা জানি যে থার্ডেরও একটা চান্স থাকবে গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার, সেক্ষেত্রে আমরা ফরম্যাট নিয়ে আসছি। কিন্তু নেদারল্যান্ডস যেমন খুবই আন্ডারওয়েলমিং পারফরমেন্স দিচ্ছে বেশ কয়েকটা ইউরো এবং ওয়ার্ল্ড কাপ ধরে। যেমন আগের ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে নেদারল্যান্ডসকে অনেকেই ফেভারিট করেছিল, সেখানে নেদারল্যান্ডস কিছু করতে পারলো না। স্পেনের বিরুদ্ধে 2010 ওয়ার্ল্ড কাপে ফাইনালে গিয়ে নেদারল্যান্ডসে হেরে যাওয়া, এবং সেই হেরে যাওয়ার পর নেদারল্যান্ডসের সেই সময় যে গোল্ডেন জেনারেশন ছিল তারা অনেকেই আস্তে আস্তে রিটায়ারমেন্টের দিকে চলে যায়। এখন সেই রিকুপারেশন আবার হয়তো হয়নি, কিন্তু নেদারল্যান্ডস সবসময় দেয়ার অ্যাবাউট একটা মোরাললেস ফেভারিট হিসাবে সবসময়ই থাকে, কিন্তু সেভাবে কিছু করে উঠতে পারে না। এটা মানে অদ্ভুত মানে রহস্য, মানে এই নিয়ে আমি আর দেবজয় আগের ইউরোর ইতিহাসের সিরিজে আলোচনা করছিলাম। কিছু না কিছু সমস্যা ওদের টিমের মধ্যে সবসময় কিছু না কিছু সমস্যা একটা লেগেই থাকে। কখনো প্লেয়ারদের ওয়েজেস নিয়ে সমস্যা হচ্ছে, কখনো রেশিয়াল টেনশন আছে ওদের মধ্যে। এখন অবশ্য নেই অতটা, যেটা আর্লি 2000s অনেক বেশি করে চলে এসেছিল। এখন বরং টিমটা অনেক বেশি কোহিসিভ, মানে এখন নেই, ড্রেসিং রুমের মধ্যে খুব একটা টেনশন নেই। বা রোনাল্ড কোম্যান এই মুহূর্তে ম্যানেজার, লোরান্ট কোম্যান অন এগেন অফ এগেন, তুই যেরকম বলছিলি ওরকম ম্যানেজার। এবং এই মনে রাখতে হবে এই কোম্যান কিন্তু সেই ইউরো জয়ী টিমের একজন মেম্বার শুধু না, মানে কোম্যান তো প্রধান সেন্টার ব্যাক এবং পেনাল্টিতে গোল করেছিল। পেনাল্টিতে গোল করে ইউরোর ওই এপিসোডটা আমরা এই গল্পটা বলিনি। মানে রোনাল্ড কোম্যানকে এই জার্মানির টিম মনে রাখবে এই কারণে যে ওই যে অ্যালফসের কথা আমরা বলছিলাম, এই অ্যালফসের সাথে জার্মানির সেমিফাইনালে সে জার্সি এক্সচেঞ্জ করে, এবং তারপরে জার্সি নিয়ে একটা কন্ট্রোভার্সি কোম্যান ঘটিয়েছিল। সে জার্সি এক্সচেঞ্জ করে সেই প্লেয়ারের জার্সি নিয়ে সে পিছন মুছতে শুরু করেছে। ঠিক আছে, সেই ছবিটা এখনো পাওয়া যায়, সেই এক্সেন্ট্রিক কোম্যান এখন কোচ। যদিও আমার এটা ব্যক্তিগত একটা থিওরি আছে, আমি যেমন স্টেকলেনবার্গকে সহ্য করতে পারি না। এই তো নেই, বহুদিন পরে স্টেকলেনবার্গের থেকে এগিয়ে এসছে। কিন্তু স্টেকলেনবার্গ না থাকার ফলে যেটা হয়েছে সেটা হলো যে মানে ওদের গোলকিপিং সিচুয়েশনটা কিন্তু একটু আরো খারাপ দিকে চলে গেছে। খুব নরবর, তাও আমার মনে হয় স্টেকলেনবার্গ না থাকায় সুযোগটা একটু হলেও বেশি থাকে। কে জানে, এখানে যারা দুজন আছে তো দেখছি, ভার্ব্রুগেন আছে, বাচ্চা ছেলে 21 বছর বয়স, আর আছে মার্ক ফ্লেকেনের খেলা আমরা প্রিমিয়ার লিগে দেখেছি, মোটেই আশাব্যঞ্জক না, 30 বছর বয়স। আমার মনে হয় যে এখানে ভার্ব্রুগেনকেই একটু স্টার্ট দেওয়া উচিত। ডিফেন্সটা এদের খুব ভালো, ডিফেন্সটা এদের দারুণ। ভার্জিল ভ্যান ডাইক আছে, মাথিয়াস ডেলিক্ট আছে, নাথান আকে আছে, যে কিনা এত ভালো খেলছে ম্যানচেস্টার সিটির হয়ে। আর্গুয়েবলি পৃথিবীর বেস্ট সেন্টার ব্যাক এই মুহূর্তে আছে কে? ভার্জিল ভ্যান। হ্যাঁ, আমি বললাম নাথান আকে, বলবি নাথান আকে না, নাথান আকেও ইজ নট ব্যাড। নাথান আকের জন্যই কিন্তু ওরা চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারলো না বেসিক্যালি। ঠিক আছে, নাথান আকের জায়গায় যদি আরেকটা বল প্লেইং ওদের সেন্টার, জন স্নোজ যদি সারা বছর ফিট থাকতো তাহলে কিন্তু ওরা এবছরও চ্যাম্পিয়ন্স লিগটা
হয়তো জিততে পারতো। দেখা যাক নেদারল্যান্ডস কি করে। পোল্যান্ড এবার লেভানডস্কির হয়তো শেষ বড় টুর্নামেন্ট, হয়তো পরের ওয়ার্ল্ড কাপে যদি কোয়ালিফাই করতে পারে পোল্যান্ড তাহলে থাকবে লেভানডস্কি, কিন্তু ইউরোতে শেষ সুযোগ বলাই যায়। ইউরোতে কিন্তু মানে লেভানডস্কি ইউরো বল বা ওয়ার্ল্ড কাপ বল এই প্রত্যেকবারই আমরা এই কথাটা বলি যে লেভানডস্কি এই করবে সেই করবে, কিন্তু ওই আর কি মানে একমাত্র টার্গেট ম্যান হলে যা হয় আর কি, মার্ক করে বের করে দেওয়া হয়। তো লেভানডস্কি কিন্তু বড় টুর্নামেন্টে পারফরমেন্স খুব মোটেই ভালো না, এবং আমার মনে হয় তার বদলে ওদের যে বাচ্চা আছে পিয়নটেক আছে, পিয়নটেক কিন্তু সেই তুলনায় অনেক বেশি সুযোগ তৈরি করবে। পিয়নটেক কিন্তু যদিও সে টার্কি সুপার লিগায় খেলে, 14টা গোল করেছে এই সিজনে, তো এটা একটা ভালো। আমার মনে হয় পোল্যান্ড টিমের যে বেস্ট প্লেয়ার সেটা হলো শেজনি, ওদের গোলকিপার। এবার শেজনি এই মুহূর্তে আল নাসেরে যাওয়ার একটা ডিল চলছে, এবার সেই $multi-million একটা ডিল তার মনোসংযোগ নাড়িয়ে দিতে পারবে কিনা সেটা আমরা দেখবো ইউরোতে। কিন্তু পোল্যান্ড আছে এবং অস্ট্রিয়ার 4th টিম যদি গ্রুপের হয় তাহলে এই গ্রুপে কীরকম ডাইনামিক্স হতে পারে। দেখ নেদারল্যান্ড ফ্রান্সের মধ্যে আমার তো মনে হয় যে কেউ একজন ফার্স্ট সেকেন্ড হবে, এরা দুজনেই ফার্স্ট সেকেন্ড হবে। তৃতীয় পজিশনটার জন্য প্রচণ্ড এখানে লড়াই হবে। আমার বাজি এখানে অস্ট্রিয়া, তার কারণ অস্ট্রিয়ার ম্যানেজার তোর খুবই পরিচিত, রালফ রাগনিক। সে একটা প্রচণ্ড একটা অ্যাটাকিং প্রেসিং, তার টিমের জার্সি হ্যাঁ সেরকম খেলা খেলে। কিন্তু অস্ট্রিয়া মুশকিলটা হলো এরা মানে হাই রিস্ক হাই রিওয়ার্ড টাইপের একটা গেম খেলে, তো বলা যায় না। যদিও ওদের ডাভিড আলাবা নেই, সব থেকে আর্গুয়েবলি ওদের সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার ডাভিড আলাবা কিন্তু নেই, কিন্তু মিডফিল্ডে ওরা পেয়ে যাচ্ছে মার্সেল সাবিৎজারকে পেয়ে যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে দুর্ধর্ষ পারফর্ম করেছে, কনরাড লাইমারকে পেয়ে যাচ্ছে, ওরা ভালো পারফর্ম করেছে। আমার এই গ্রুপ থেকে 3 নম্বর টিম হিসেবে অস্ট্রিয়াকে আমি দেখতে পাচ্ছি, এবং যদি রালফ রাগনিকের প্ল্যানের অনুযায়ী সব কিছু চলে তাহলে কিন্তু একটা দুটো এরা সমস্যা করতে পারে ফ্রান্স নেদারল্যান্ডসের সাথে, কারণ এদের বাউমগার্টনার আছে ভালো স্ট্রাইকার। সুতরাং এই গ্রুপ থেকে তো বেশ 3 নম্বর পজিশনটা প্রায় প্রত্যেকটা গ্রুপেরই 3 নম্বর পজিশনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথম দুটো হয়তো মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। এবার বাকি গ্রুপগুলো নিয়ে যদি আমরা আলোচনায় আসি, আমরা প্রথমেই ওই বুকিদের গ্রুপিং অনুযায়ী কথা বলছি। সেক্ষেত্রে বুকিরা কতটা চান্স দেবে সেটা একটু ডিবেটেবল, কিন্তু আমার মনে হয় হোস্ট নেশন হিসেবে জার্মানি খুব একটা সেকেন্ডে আছে, ওরা সেকেন্ড ফেভারিট। ইংল্যান্ডের থার্ডে আছে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি। এবং অন দ্য পেপার দেখলেও জার্মানি সেকেন্ডে থাকাটা একদমই অবাক করার মতো নয়, কারণ জার্মানির এই মুহূর্তে ম্যানেজার জুলিয়ান নাগেলসম্যান খুব ইয়াং একজন ম্যানেজার, ট্রায়েড অ্যান্ড টেস্টেড, নিজেকে প্রমাণ করে এসছে বুন্দেসলিগাতে, এবং নাগেলসম্যান এত কম বয়সে এই জায়গায় আসবে সেটা হয়তো অনেকেই মনে করেন, নাগেলসম্যান নিজেও হয়তো মনে করেন, এবং সেখানে দাঁড়িয়ে নাগেলসম্যানকে প্রপার একটা সাপোর্টও পাচ্ছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে, কারণ 2026-এর শেষ অবধি তার কন্ট্রাক্ট। হ্যাঁ, কারণ নাগেলসম্যান যেই সময় এসে ও মানে হালটা ধরেছে তখন কিন্তু জার্মান ফুটবলের ইন্টারন্যাশনাল টিমটা যেটা তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, এবং সেই কথাই যদি আমরা আসি, এর আগের ওয়ার্ল্ড কাপে একটা ডিব্যাকেল হয়েছে জার্মানি একটা ডিব্যাকেল ফেস করেছে। জার্মানি টিম এতটা খারাপ পারফরমেন্স, সত্যি বলতে ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে জার্মানি ক্রমাগত আন্ডারওয়েলমিং পারফর্মই করে চলেছে। হ্যাঁ, কিন্তু এরকম না গ্রুপ এতটা খারাপ চলে যাচ্ছে, কিন্তু এই আন্ডারওয়েলমিং পারফরমেন্সের যে ধারা সেটা একটা পুরো জেনিতের উল্টো যদি নাদির হয়, একদম পুরো লোয়েস্ট পয়েন্টে এসে পৌঁছেছিল আগের ওয়ার্ল্ড কাপে, সেইখান থেকে এবার ওভারটার্ন করার সুযোগ জার্মানির সামনে এসছে। জার্মানির টিম কিন্তু এবার যথেষ্ট ব্যালেন্স, দারুণ টিম। এবার একটা সম্ভাবনা হতে পারে যে ম্যানুয়েল নয়ারের আগে টেস্ট সেকেন্ডকে খেলানো, আমার মনে হয় সেটাই হবে, সেটার সম্ভাবনা আছে। নাগেলসম্যানের রিসেন্ট যে টিম সিলেকশন সেটা ওই দিকে ইন্ডিকেট করছে। আমরা জানি যে খুব ভালো একটা ডিফেন্সিভ পেয়ারিং, জোনাথন টা এবার খুবই ভালো খেলেছেন লেভারকুসেনের। এছাড়া রুডিগার সবসময় একটা ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার সেন্টার ব্যাকে সবসময় একটা বড় টিম প্রেফার করে। রুডিগার নিজের মানে হার্ট অন স্লিভ, নিজের সব কিছু দিয়ে খেলার চেষ্টা করবে। কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারও আছে, যেমন গুন্ডোগান তার মধ্যে প্রাইম এক্সাম্পল। গুন্ডোগান, থমাস মুলার ফাইনাল স্কোয়াডে আছেন। থমাস মুলার, গুন্ডোগান, এদের জন্য সোয়ান সং এটা হতে চলেছে। টনি ক্রুজ সব থেকে বড় কথা, সব থেকে বড় এক্ষেত্রে টনি ক্রুজের নামেই আসছিলাম, যে টনি ক্রুজ অলরেডি আমরা দেখেছি এই সিজনে সব কিছু জিতেছে। লা লিগা জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। নিজের লাস্ট সিজনে যদি
ইউরো জিততে পারে তাহলে আইসিং অন দ্য কেক, এবং টনি ক্রুজ হয়তো ব্যালন ডিওরের জন্য একটা বড় দাবিদার। হ্যাঁ, আমার তো মনে হয় যে এবার একটু মানে অ্যাটাকিং প্লেয়ার্সদের থেকে একটু ক্রিয়েটিভ প্লেয়ার্সদের দিকে ক্রিয়েটিভ প্লেয়ার্সের দিকে আসা উচিত, এবং সেক্ষেত্রে টনি ক্রুজ জিতলে একটা প্রবল দাবিদার হিসেবে উঠে আসবেন। গোরেৎস্কা আছে টিমে, গোরেৎস্কার মিডফিল্ডটা খুবই স্ট্রং, বহুদিনের এক্সপিরিয়েন্স। ওদের ডিফেন্সে একটাই প্রবলেম যে ওদের স্লটার ব্যাক আছে যে সেন্টার ব্যাকও খেলতে পারে, লেফট ব্যাকও খেলতে পারে। ওদের রাইট ব্যাক কে খেলছে সেটা দেখার, খিমিচ খেলবে কিনা বা অন্য কেউ খেলবে কিনা, নাকি খিমিচ, হ্যাঁ নাগেসম্যান বলেছে যে খিমিচকেই খেলাবে। তো সেক্ষেত্রে মোটামুটি একটা ব্যালেন্স আছে টিমটাতে। আমি এক্সপিরিয়েন্সের কথা বলছিলাম, তার সাথে ইয়াং ট্যালেন্টও প্রচুর উঠে এসেছে, যেমন ফ্লোরিয়ান উইটস এই সিজনের পারফরমেন্স, যারা ওয়ার্ল্ড ফুটবল ফলো করে, যারা বুন্দেসলিগা ফলো করে, একটু খেলা দেখেছে, সবাই জানে কি এই মুহূর্তে শুধু ইয়াং প্লেয়ার হিসেবে না, এমনি বোধহয় এই বছরের গত 1.5 বছরের পারফরমেন্সে টপ 10 প্লেয়ার্সদের মধ্যে। এবং তার সেই নামের মধ্যে আরেকজনও আসবে, জামাল মুসিয়ালা। একদম মুসিয়ালা এবং উইটসের তারা যেটা আনবে, তারা যদি চেঞ্জে নামে, তারা যদি একজন শুরু করে একজন সাবস্টিটিউটে আসে, তাহলে বেঞ্চ স্ট্রেংথ খুব বেড়ে যায়। দারুণ, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। নিকোলাস ফুলকোর এত ভালো পারফর্ম করবে অনেকেই সেটা ভাবেনি। ফুলকোর সেখানে আমরা দেখেছি নিজের টিমকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছেছে, এবং ভালো রীতিমতো অনেক গোল করেছে, রেসপন্সিবল একটা রোল প্লে করেছে। কাই হ্যাভার্টস চ্যাম্পিয়ন্স লিগ উইনার, আমরা জানি হ্যাভার্টসের একটা ইম্পর্টেন্ট টাইমে গোল করার, একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন করার একটা ইতিহাস আছে। আর এই বছর ও কিন্তু মানে আর্সেনালের হয়ে একটা ফলস নাইন পজিশনে খেলছে। এবং কাই হ্যাভার্টসের সবথেকে যেটা আমার ভালো লাগে যে হ্যাভার্টস ভীষণভাবে একটা টিম প্লেয়ার, ভীষণ, এবং যেটা জার্মান রক্তে আছে। জার্মান এই টিম ম্যান ব্যাপারটা হ্যাভার্টসের মধ্যে আছে, কারণ একটা লিড আপে আমরা দেখেছি নাগেলসম্যান একটা ম্যাচে হ্যাভার্টসকে উইং ব্যাকে খেলিয়েছে, এবং সেখানেও কিন্তু হ্যাভার্টস উইদাউট কোনো রকম ফাস্ট ক্রিয়েট না। জার্মানির যে প্রবলেমটা গত 2-3 বছর ধরে ছিল, সেইটা মনে হয় এই ফালকারগার কাই হ্যাভার্টসের রিসেন্ট ফর্ম খুব সুবিধা করবে, কারণ ওদের কোনো টার্গেট ম্যান ছিল না ক্লোজে বসে যাওয়ার পর থেকে। ওদের সেই অর্থে মারিও গোমেজ ছিল কিছুদিন, কিন্তু সেই অর্থে টার্গেট ম্যান ছিল না। এবার এরা একটা ক্লাসিক্যাল জার্মান স্ট্রাইকার, যে ক্লোজের মতোই, ক্লোজে একজন লেজেন্ড। তোর যে সব থেকে পছন্দের জার্মান প্লেয়ার হর্স্ট হুভার্স, হ্যাঁ হুভার্সের মতো, যে ওয়ান ট্রিক পনি হতেই পারে, কিন্তু এই ধরনের প্লেয়ারদের সবসময় একটা বড় টিমে, বিশেষ করে টুর্নামেন্টে জায়গা থাকে। আমরা দেখেছিলাম 2016 ইউরোতে কিরকম ভাবে ফাইনালে কে গোল করেছিল, এডের। অনেকেই নাম ভুলে যায়, কিন্তু কেউ রোনাল্ডো কিন্তু নয়, মুটিনিও কিন্তু নয়, গোল করেছে এডের। সুতরাং এরকম মার্কসম্যানদের একটা ইম্পর্টেন্ট রোল থাকে এই গ্রুপে। বাকি 3টে টিম যদি আমরা দেখি, স্কটল্যান্ড, হাঙ্গেরি আর সুইজারল্যান্ড, সেক্ষেত্রে কিন্তু এখানে সেকেন্ড থার্ড নিয়ে বলা খুব কঠিন। কারণ আমার মনে হয় যে সুইজারল্যান্ড এইবার এই বাকি 3টে টিমের মধ্যে হয়তো লিড আপ পারফরমেন্স যদি আমরা দেখি, শেষ কয়েক মাসের পারফরমেন্স দেখি, সুইজারল্যান্ডের পারফরমেন্স একটু দুর্বল। কিন্তু সুইজারল্যান্ড সবসময় একটা বড় টিম, সুইজারল্যান্ড একটা আনসাং বড় টিম, যারা প্রতিবারই ইউরো হোক, ওয়ার্ল্ড কাপ হোক, একটা নকআউট স্টেজে যায়, এবং এটা খুব ভালো একটা রেকর্ড। এই রেকর্ড অনেক বড় বড় টিমও রাখতে পারে না অনেক সময়। আগেরবার ইউরোতেই জার্মানির কথা আমরা মনে করবো, এই সুইজারল্যান্ড ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিচ্ছিল। সুতরাং সুইজারল্যান্ড সবসময় একটা সারপ্রাইজ প্যাকেজ, সুইজারল্যান্ড যে কোনো সময় সেকেন্ড হতেই পারে। হাঙ্গেরি এবার ভীষণ ভালো ফর্ম আছে, এবং হাঙ্গেরি অনেকের মতে এই টুর্নামেন্টের ডার্ক হর্স। হাঙ্গেরিতে লিভারপুলের সবসলাই আছে, যে কিনা এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলে খুব ভালো মিডফিল্ডারদের মধ্যে একজন, সবসলাই ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। এছাড়া থার্ড টিম যেটা, মানে ফোর্থ টিম গ্রুপে, স্কটল্যান্ড কিন্তু মনে রাখতে হবে যে স্কটল্যান্ড অনেক বড় বড় টিমকে এই ভয় দেখাতে পারে, কোয়ালিফায়ারে ভয় দেখাতে পারে। এবং স্কটল্যান্ডে সবচেয়ে বড় কথা ম্যাকটমিনাই আছে, এবং ম্যাকটমিনাই নিয়ে হাসার কোনো দরকার নেই। স্কটল্যান্ডের হয়ে খুবই ভালো, 1 নম্বর গোল স্কোরার, সেটা এই বছর। কিন্তু স্কটল্যান্ডের হয়ে গত 2-3 বছরে ম্যাকটমিনাইয়ের পারফরমেন্স খুবই ভালো, কারণ অ্যাটাকিং খেলা, স্ট্রাইকার প্রায় স্ট্রাইকারের মতো খেলে, গোল স্কোরিং এবিলিটি ভালো। তাছাড়াও অ্যান্ড্রু রবার্টসনের লিডারশিপ, ডিফেন্সটা একটু কাঁচা, কিন্তু রবার্টসন একটা খুব ভালো, যদি ওদের একটু ভালো হতো তাহলে স্কটল্যান্ডের এই গ্রুপে কিন্তু চান্স ছিল না একেবারে তা না। মিডফিল্ড স্ট্রং স্কটল্যান্ডের, কিন্তু ডিফেন্সিভ একটু প্রবলেম, গোলকিপিং এও একটু সমস্যা আছে স্কটল্যান্ডের। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই গ্রুপে জার্মানির পরেই সেকেন্ড হিসেবে আমি সুইজারল্যান্ডকে দেখছি।
আচ্ছা, আমি সেকেন্ড হিসেবে কিন্তু হাঙ্গেরিকে আমি জানি, সুইজারল্যান্ড হাঙ্গেরির মধ্যে ফাইট। হ্যাঁ, হ্যাঁ, আমি সেকেন্ড হিসেবে সুইজারল্যান্ডকে দেখছি শুধুমাত্র সুইজারল্যান্ড নামটার জন্য। থার্ড অবশ্যই থার্ড আর ফোর্থ, এবার সুইজারল্যান্ড যদি সেকেন্ড হয় স্বাভাবিকভাবে হাঙ্গেরিকেই থার্ডে দেখতে। হাঙ্গেরি আসলে আমার মনে হয় যে আরেকটা তুরুপের, তা আসলে ওদের যে ম্যানেজার রসি, উনি খুব ট্যাকটিক্যালি অ্যাস্টিউট, তো বলা যাচ্ছে না আর কি। আমার খুব মনে হয় খুব ক্লোজ ফাইট এইখানে সেকেন্ড থার্ডের জন্য। এবং আমাদের মনে রাখতে হবে হাঙ্গেরি কিন্তু একসময় ইউরোপে শুধু নয় ওয়ার্ল্ড ফুটবলে একটা প্রিমিয়ার শক্তি ছিল। আমাদের পুস্কাসের কথা বলে গেলে চলবে। হাঙ্গেরি নিয়ে আমরা একটা এপিসোড করতে পারি কিন্তু, কারণ হাঙ্গেরির এই ফল অফ কমিউনিজমের পর থেকে এই হাঙ্গেরির আবার ফুটবলের উত্থান, এটা ভীষণ ইন্টারেস্টিং। এটা নিয়ে আপনারা বলুন, যদি আপনারা চান তাহলে আমরা হাঙ্গেরির উত্থান পতন উত্থান এই ট্র্যাজেক্টরিটা নিয়ে এবং 2020-তে হাঙ্গেরির খুব টাফ গ্রুপ ছিল। হ্যাঁ, এইবার সেই তুলনায় অনেকটা সহজ বলা যায় না, কিন্তু অনেকটাই কমফোর্টেবল গ্রুপ। সুতরাং এটা হচ্ছে এই গ্রুপে গ্রুপ এর আরেকটা মানে বড় টিম আমার মনে হয়, এরা যদিও বুকিদের পছন্দের প্রথম চারে নেই, সেটা হলো পর্তুগাল। পর্তুগালের কিন্তু যে কেন নেই সেটা একটা অদ্ভুত ব্যাপার, কারণ পর্তুগালের স্কোয়াড দেখলে কিন্তু বুকিদের টপ 4 টপ 5 ওদের স্কোয়াড, ওদের প্রথম চারজন আমি দেখছিলাম হলো, প্রথমে হলো ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, তারপরে হলো ওদের বুকিদের নেদারল্যান্ডস বা স্পেন, এই দুজনের মধ্যে একজন, তারপরে হলো পর্তুগাল। যাই হোক, এই পর্তুগাল কিন্তু 2016 যে উইনিং টিম আর কি, সেই পর্তুগাল আর এই পর্তুগাল কিন্তু এক নয়। মানে গন আর দ্য ডেজ অফ উইলিয়াম কারভালিও অ্যান্ড ডানিলো অ্যাট টু পিভটস ইন দ্য সেন্টার ব্যাক পজিশন আর কি। পর্তুগাল জেতাটা এখন আর কোনো আপসেট না, পর্তুগাল জেতাটাই হয়তো স্বাভাবিক কিছু কিছু। হ্যাঁ, না জেতাটা আপসেট। এইটা আবার ওই গোল্ডেন জেনারেশনের এতে চলে গেছে। দেখ, ওদের ভালো টিম বেশ। রবার্টো মার্টিনেজ প্রখ্যাত কোচ ম্যানেজার, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে রবার্টো মার্টিনেজ কিন্তু কোচিং দুনিয়ায় বেশ আন্ডাররেটেড। মানে অনেকেই আমি শুনেছি বলতে যে রবার্টো মার্টিনেজ খুব একটা বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন নিয়ে কিছু করতে পারেনি। সেটাই হয়তো প্রধান কারণ, আমি বলতেই যাচ্ছিলাম বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনকে যেহেতু সিলভারওয়্যার দিতে পারেনি, সেই জন্যই এই নামটা। তো আবার একটা গোল্ডেন জেনারেশন ওকে দেওয়া হয়েছে। গোলকিপার অনেকদিন বাদে আমরা দেখছি, রিকার্ডো কিন্তু এবার আর নেই, ডিয়েগো কোস্টা আছে যদিও, অ্যান্থনি লোপেজ আছে। এখানে আইদার অর, মানে আমার মনে হয় যে কোনো একজনকেই খেলানো যায়। এবার না, শেষমেশ উনি বুট জোড়া তুলে রেখেছেন। আমার মনে হয় যে ডিয়েগো কোস্টাকে এখানে প্রথমে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া ডিফেন্স এই মুহূর্তে আমার মতে পৃথিবীর, তুই বলছিলি ভ্যান জাইক, খুব ক্লোজ হলো রুবেন ডিয়াজ। একদম তার সাথে একদম বাচ্চা, লিভারপুল বারবার নিতে চাইছে, গনজালো ইগনাসিও আছে, পেপে এখনো আছে, এবং পেপে রুবেন ডিয়াজের কম্বিনেশনটা আমার মনে হয় খুব ভাইটাল। এইরকম টুর্নামেন্ট পরিস্থিতিতে একজন প্রচন্ড এক্সপিরিয়েন্স আর একজন দারুণ লিথাল হতে পারে। এই কম্বিনেশনটা কিন্তু লিথাল হতে পারে আমার মতে। এদের ক্যান্সেলও আছে। হ্যাঁ, ওখানেই আসছিলাম। আমার মতে ওদের একটু কমজোরির জায়গা হলো ওদের লেফট ব্যাক পজিশনটা। নুনো মেন্ডেস যদিও ভালো পারফর্ম করছে, কিন্তু টুর্নামেন্টে আমরা বারবারই দেখেছি নুনো মেন্ডেস কিন্তু অতটাই ভালো খেলতে পারছে না, বা মানে সেরকম এফেক্টিভ হচ্ছে না। জোয়াও ক্যান্সেল অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট উইং ব্যাকস ইউরোপে। মিডফিল্ডটাও দারুণ ওদের। ব্রুনো ফার্নান্ডেজ আছে, আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েটার্স ইন দ্য ওয়ার্ল্ড। তার সাথে জোয়াও পাওলিনা আছে। পাওলিনাকে আগের বার ওয়ার্ল্ড কাপে খেলানো হয়নি সবসময়, আমার মনে হয় এবছর সেই ভুলটা করা হবে না। পাওলিনা আর ব্রুনো ফার্নান্ডেজ চার্ট করছে। মিডফিল্ডে ভিটিনিয়া আছে, অক্টাভিও আছে, বার্নার্ডো সিলভা আছে। হ্যাঁ, বার্নার্ডো সিলভা আছে, ডিয়েগো জোটা আছে, রাফায়েল লেওয়াও আছে। এইরকম মিডফিল্ড ডেপথ কিন্তু মানে আর ফ্রান্স এত ক্রিয়েটিভ নয়। ফ্রান্সেরও তুই মিডফিল্ডটা দেখ, এত ক্রিয়েটিভ নয় একদম। কিন্তু হোল্ডিং রোলে কে খেলবে? হোল্ডিং রোলে আমার মনে হয় যে 4-3-3 খেলা হবে। 4-3-3-তে হোল্ডিং রোলে জোয়া পালিনা খেলবে, এক সাইডে ব্রুনো ফার্নান্ডেজ, এক সাইডে ভিটিনিয়া বা বার্নার্ডো সিলভা। আমার মনে হয় বার্নার্ডো সিলভাকে পছন্দ করে উইং থেকে খেলাতে, ডান দিকে। অন্য যে 3 নম্বর মিডফিল্ড পজিশনে কে খেলবে সেটা দেখা। বার্নার্ডো সিলভা সেই ভেরিয়েশনটা প্রোভাইডও করে। হ্যাঁ, যেখানে খুশি খেলতে পারে। মিডফিল্ডে অ্যাক্রস দ্য মিডফিল্ড তুই যেখানে বলবি সেখানে বার্নার্ডো সিলভা খেলতে পারে। স্ট্রাইকারকে খেলবে এটা কিন্তু একটা প্রশ্ন, কারণ আমরা সবাই জানি পর্তুগালের সর্বকালের সেরা প্লেয়ার, পৃথিবীর আর্গুয়েবলি সর্বকালের সেরা প্লেয়ার মেসির পরেই রোনাল্ডো, বা মেসি একই আর্গুয়েবলি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখন তার অনেক বার্ধক্য আর কি, অনেক বয়স, কিন্তু তাও গোল তিনি করেই চলেছেন। সাউদি লিগে তো আমরা দেখেইছি গোল করছে। যদিও এতে ফ্রেন্ডলিগুলোতে রোনাল্ডোকে বেঞ্চে বসে আমরা দেখেছি স্টার্ট করছে। আমার মতে এটাই হলো দিস ইজ দ্য ওয়ে টু গো ফরওয়ার্ড উইথ ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইন ইউর টিম। মাচ লাইক 2006 ডেল পিয়েরো, যেটা একদম ডেল পিয়েরো একদম ক্রাঞ্চ 60 মিনিটের পরে নেমে একদম ক্রাঞ্চ মোমেন্টে
রোনাল্ডো সেখানে স্কোর করবেই, যদি সেই সুযোগ পায় রোনাল্ডো স্কোর করবেই, কিন্তু রোনাল্ডো গোটা 90 মিনিট খেলার হয়তো টিমের ব্যালেন্সের জন্য এই মুহূর্তে একটু অসুবিধা। সেখানে তার থেকে গঞ্জালো রামোস পিএসজির সে অনেক বেশি ইনফিল্ডে চলে এসে খেলাটার সাথে নিজেকে লিঙ্ক আপ তৈরি করে অনেক কিছু, অনেক বেশি অপশন, ডাইনামিক অপশন দেয়। আমার মনে হয় যে রোনাল্ডোকে, কোচকে এখানে সাহসী হতে হবে এবং রোনাল্ডোকে বলতে হবে, এবং রোনাল্ডো নিজে বোঝেন, এমন না তিনি টিমকে জেতানোর জন্য সবকিছু করতে রাজি, আমরা 2016 দেখেছি। তো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে এখানে। আর সেক্ষেত্রে এই গ্রুপে যে বাকি 3টে টিম, টার্কি, জর্জিয়া এবং 4th টিমকে চেকিয়া, তো সেক্ষেত্রে ইটার্নাল আমি টার্কি সম্পর্কে আর কিছু বলবো না, তার কারণ হলো টার্কি প্রত্যেক বছরই আমি টার্কি করে লাফাই, জানি খুব ভালো মতো, এবং টার্কি আলটিমেটলি গিয়ে আমাকে খুবই মানে ভীষণ ডিসঅ্যাপয়েন্ট করে। যদিও এবছর ওদের টিমটা খারাপ না, টিমটা ওদের ভালো, বলেই দিলি সেই কথাটা। আরে এটা দেখ, টার্কির একটা সুবিধা হলো যে দেখ, টার্কির একটা স্ট্রং একটা টার্কিশ ডায়াসপোরা তোর এতে থাকে, জার্মানিতে থাকে। আমরা দেখেছি মেসুত অজিল আছে, গুন্ডোগান, এরা ইন্টারন্যাশনাল টিমে খেলেওছে। সুতরাং সেখানে কিন্তু টার্কির কাছে এটা হোম ম্যাচের মতোই, ঠিক আছে, হোম টুর্নামেন্টের মতোই। ডিফেন্সটা একটু দুর্বল টার্কির, ওজান কাবাক ছাড়া সেই অর্থে কেউ যুব তারকা সেরকম নেই। মিডফিল্ডটা কিন্তু বেশ ভালো, হাকান চালানগলু আছে, ওজকান আছে। এই টুর্নামেন্টে আমরা এর কথা বলছিলাম, বার্কোলার কথা বলছিলাম, ফ্লোরিয়ান উইৎজের কথা বলছিলাম। আরেকটা প্লেয়ার যার প্রতি দর্শকরা নজর রাখা উচিত সেটা হলেন কোকচু, ঠিক আছে। এই কোকচু কিন্তু দারুণ প্লেয়ার, ভালো ফর্মে আছেন, আপনারা চোখ রাখুন। আরেকজন আছেন এমরে ডেমির, এছাড়া কেনান ইলডিজ আছেন, অদ্ভুতভাবে আরেকজন ডেম্বেলে আছেন এদের টিমে, সেই ডেম্বেলের উপর। সুতরাং টিম খারাপ না, টিম ভালো, বলা যায় না এরা সেকেন্ড হয়ে যেতেও পারে। আমার মনে হয় যে এই গ্রুপ থেকে সেকেন্ড হবে চেকিয়া। তার কারণ হলো যে চেকিয়ার কিন্তু বেশ মিডফিল্ডটাও বেশ স্ট্রং, ওদের সুশেক আছে, কিন্তু কুফাল নেই। কুফালকে কোন কি একটা কারণে কুফালকে যেন বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমার মনে নেই। কুফালকে বোধহয় ব্যান করে দেওয়া হয়েছে, বেটিং করেছে কুফাল। এই ইংল্যান্ডে এসে এদের এই যে বেটিং অ্যাডিকশন, তুই এক টোনালি গ্যাম্বেল করে বাদ পড়ে গেল, আইভান টোনি গ্যাম্বেল করে বাদ পড়ে গেল, এবার এই কুফালকেও গ্যাম্বেল করে বাদ পড়ে যেতে হচ্ছে। এটা নিয়ে বেটিংকে এরকম ভাবে লিগালাইজ করে এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, মানে একটা অ্যাডিকশনে পরিণত হয়েছে এই বেটিং এর ব্যাপারটা। চেকিয়াকে বলছি তার কারণ হলো যে ওদের যে স্ট্রাইকার প্যাট্রিক শিক, যদিও তিনি দেশের হয়ে 2022-এর পর থেকে গোল করেননি, কিন্তু তিনি লেভারকুসেনের হয়ে কিন্তু এই সিজনে 13টা গোল করেছেন। এবং প্যাট্রিক শিক খুব ক্রাঞ্চ টাইমে গোল করা প্লেয়ার, আমরা আগের দেশের হয়েও দেখেছি। প্যাট্রিক শিক একজন ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে যেতে পারে। জর্জিয়ার ক্ষেত্রে আমি একটি প্লেয়ারকে নিয়ে, কারণ আমি পার্সোনালি জর্জিয়া, মিথ্যে কথা বলে লাভ নেই, কাউকেই প্রায় চিনতাম না, কিন্তু একজনকে আমরা সবাই চিনি, এটা হচ্ছে ফিচার ক্রাভাডোনা। এই ক্রাভাৎসেখেলিয়া সে কিন্তু একজন ফেনোমেনন, এবং সে নাপোলিকে এত ভালো খেলিয়েছে গত সিজনে, তার আগের সিজনে চ্যাম্পিয়ন করেছে। সুতরাং আমাদের কিন্তু তার দিকেই প্রধানত চোখ রাখতে হবে। আরেকজনের দিকে চোখ রাখতে হবে যাকে তুই চিনিস, সেটা হলো ওদের ম্যানেজার, সে হলো উইলি স্যানিয়েল কিন্তু ফ্রান্সের হয়ে রাইট ব্যাক খেলতো, সে ইউরো আর যারা খেলা দেখেছি আমরা সবাই চিনি। হ্যাঁ, তো স্যানিয়েল কিন্তু বলেছে যে জর্জিয়া কিন্তু জার্মানিতে শপিং করতে যাচ্ছে না, ঠিক আছে। তো এটা একটা মানে ভালো একটা অ্যাগ্রেসিভ একটা কথা। আমাদের সবসময় এই ধরনের কোনো টিম দেখলেই, যারা আমরা এই জেনারেশনে মানুষ হয়েছে, আমাদের 2004-এর গ্রিস মনে পড়ে। সুতরাং আমরা ইউরোতে ইউ ক্যান টেক নাথিং ফর গ্রান্টেড। হ্যাঁ, 2004 না নেওয়াই ভালো। এবং আমরা ইতিহাসে 92-এ ডেনমার্কের কথাও জানি। সুতরাং ইউরোতে কোনো টিমকেই টেকেন ফর গ্রান্টেড করা সম্ভব নয়, কারণ এখানে সবাই কিন্তু একটা রিগারাস কোয়ালিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে এসছে। সুতরাং জর্জিয়া কিন্তু কঠিন গ্রুপে ছিল, ওরা কিন্তু মানে কোয়ালিফিকেশনে স্কটল্যান্ড, নরওয়ে এদেরকে বিট করে এসছে, মানে স্কটল্যান্ডও এসছে, কিন্তু জর্জিয়া 4th হয়ে কোয়ালিফায়ার খেলে প্লে অফস খেলে তারপরে এসছে। তো সুতরাং এই গ্রুপে খুব মানে যদি অন পেপার দেখতে হয় তাহলে পর্তুগাল আর টার্কি ফার্স্ট সেকেন্ড হচ্ছে, এবং 3 নম্বর প্লেসটার জন্য চেকিয়া আর জর্জিয়ার মধ্যে লড়াইটা হবে। সেখানে জর্জিয়ার 4th হওয়াই খুব স্বাভাবিক, বলা যাচ্ছে না, ঠিক আছে। মানে এই উইলি স্যানিয়েল যেভাবে আর কি একটা রংদেহি মনোভাব নিয়ে আগের প্রেস কনফারেন্সটা আমি দেখলাম, বলেছে তোমরা যদি ভাবো যে আমরা এরকম ঘুরতে যাচ্ছি তাহলে আপনারা খুব ভুল করবেন।
তো সেটা বেশ আমায় এই করেছে। সুতরাং দেখা যাক এই গ্রুপে কি হয়। এই গ্রুপে পর্তুগাল আশা করা যায় সহজের গ্রুপ টপ করবে, আর সেকেন্ড থার্ড ফোর্থের জন্য একটা ফাইট থাকছে। আমি পরবর্তী গ্রুপে যদি চলে যাই, পরবর্তী টিমের কথায় যদি চলে যাই, বুকিদের তারা কিন্তু সেকেন্ড, বুকিদের তারা সেকেন্ড, সেটা হচ্ছে ইংল্যান্ড গ্রুপ সি, ইটারনাল ফেভারিটস। দেশ কি কাপ কি দেশে ফিরবে? কাপ কি নিজের ঘরে ফিরবে? দেখ, না ফেরার কোনো কথা নেই। এই ঘরে কিন্তু কাপ আমরা দেখছি যতবার ইংল্যান্ড যায়, আমরা ইতিহাসের সময় বারবার বলেছি যে কাপ ঘরেই ফিরছে বারবার, কিন্তু ফিরেও ফিরতে পারছে না। গতবার ইউরোতে আমরা দেখলাম ফাইনালে গিয়ে ইংল্যান্ড একমাত্র টিম বোধহয় যে একটা ম্যাচ ছাড়া সব ম্যাচ নিজের ঘরে, তারপরেও তারা জিততে পারে। সুতরাং ইংল্যান্ড চিরকালীন ফেভারিট, অন পেপার ফেভারিট তো থাকেই। আমরা 2000-এর ফার্স্ট ডেকেডে দেখেছি যে ইংল্যান্ডের গোল্ডেন জেনারেশনে একদম স্টার্টেড, কিন্তু এইটাও সেই গোল্ডেন জেনারেশনের মতোই একটা জেনারেশন যেখানে স্টার্টেড ইংল্যান্ড টিম। কিছু নোটেবল অ্যাবসেন্স আছে এই টিমটায়, সেটা আমাদের মাথায় রাখতে হবে প্রথমেই। মানে এত ভালো এই টিম যে অ্যাবসেন্সদের নিয়ে একটা ভালো টিম হয়ে যেতে পারে। যেমন হ্যারি ম্যাগুয়ার, প্রথম কথা, যদিও অনেক ক্রিটিসিজম তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু ভুলে গেলে চলবে না যে ম্যাগুয়ার 2000 এর আগে ইউরোতে ক্যাপ্টেন ছিল। সুতরাং এর আগের ইউরোর ক্যাপ্টেন সে নেই, অনেকের মতে চোটের জন্য নেই। সুতরাং হ্যারি ম্যাগুয়ার এবার স্কোয়াডে নেই। দেশের হয়ে পারফরমেন্স মোটেই খারাপ না, দেশের হয়ে পারফরমেন্স দারুণ পারফরমেন্স। আমি তো একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তুই ইংল্যান্ডের স্টার্টিং লাইন আপ তোর মতে কি হওয়া উচিত? আমি বলছি, আমি আসছি, সেটা খুব কঠিন সেটাতে আসা। যাই হোক, এবার আমি স্টার্টিং লাইন আপ নিয়ে আমার বক্তব্য আছে। ম্যাগুয়ার ছাড়া আরো একজন নেই, সেটা হচ্ছে জ্যাক গ্রিলিশকে না নেওয়া নিয়ে একটা নানা অ্যাঙ্গেল থেকে নানা রকম কথাবার্তা উঠেছে। সেটা একটা খুব টকিং পয়েন্ট যে গ্রিলিশের এই টিমে থাকা উচিত ছিল কি ছিল না। তাছাড়া আমরা যদি গোটা টিমটা দেখি, জন স্টোনস, কাইলি ওয়াকার, ডিফেন্সে মানে আরও অন্তত 4-5 জনের নাম বলা যেতে পারে যারা স্টার্টিং 11-এ খেলতে পারে। হ্যাঁ, কিন্তু ওদের লেফট ব্যাক পজিশনটা নিয়ে ওরা খুব লুক শ স্কোয়াডে আছে, হ্যাঁ, ইনজিওর্ড। আগের দিন ক্রিয়ান ট্রিপিয়ারকে খেলিয়েছে, লেফট ব্যাক খেলার কাছে 1-0 হেরেছে ফ্রেন্ডলিতে, ঠিক আছে। সুতরাং ফ্রেন্ডলির কথা তুই আগেই বললি যে ফ্রেন্ডলি নিয়ে অতটা আমাদের এক্ষুনি ভাবার দরকার নেই। মিডফিল্ডে সব থেকে ইম্পর্টেন্ট ডেকলান রাইস আছে, কোবি মাইনুকে স্কোয়াডে রাখা হয়েছে। কোবি মাইনু, ডেকলান, অনেকের মতেই কোবি মাইনুকে হয়তো স্টার্ট করানো উচিত। এবার সেটা দেখা যাক স্টার্ট করবে কিনা। তুই যেটা বললি যে কে স্টার্ট করবে না, এটা বলা খুব কঠিন। জুড বেলিংহাম এই মুহূর্তে বিশ্বের আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। জুড বেলিংহাম ব্যালন ডিওরের দাবিদার। সে মাঝমাঠের ইম্পর্টেন্ট রোল প্লে করবে। অ্যাটাকিং জায়গায় যদি আমরা যাই, বুকায়ো সাকা আছে, ফিল ফোডেন আছে, অবশ্যই হ্যারি কেন আছে। হ্যারি কেন তার ট্রফি ড্রাউট কি এখানে এসেই শেষ হবে? না হওয়ার কোনো কারণ নেই। যদিও আমরা জানি যে মার্কাস র্যাশফোর্ডকে এবার নেওয়া হয়নি, এবং সেটা হয়তো জাস্টিফাইড, কারণ র্যাশফোর্ডের যা সিজন গেছে তাতে হয়তো এবার নেওয়া সম্ভব ছিল না র্যাশফোর্ড। স্টার্টিং লাইন আপ আমি যেটা প্রথমেই বললাম যে গোলকিপার নিয়ে একটা সমস্যা। আমার তাও মনে হয় যে পিকফোর্ডকেই ফাইনালি সিলেক্ট করা হবে। পিকফোর্ড ছাড়া সেন্টার ব্যাকে জন স্টোনসটা একটা অবভিয়াস অপশন। তাছাড়া হ্যারি ম্যাগুয়ার ছিল, ম্যাগুয়ার যেহেতু নেই সেক্ষেত্রে লুইস ডাঙ্ক আছে, কিন্তু কনজা আছে, কনজাকে হয়তো প্রেফার করা হতে পারে। টোমোরি আছে, ফাকায়ো টোমোরি আছে, হ্যাঁ, ফলে কাকে স্টার্ট করাবি? আমি কনজাকে স্টার্ট করব। খুব কঠিন, মানে সবাই ইকুয়ালি ভালো বা ইকুয়ালি খারাপ, ফলে তাকে স্টার্ট করাবো এটা বলা কঠিন। মানে এই ঐতিহাসিক একটা ব্যাপার থেকেই গেল যে ইংল্যান্ডের সেন্টার ব্যাকে একটা খুবই, যদিও গোটা টিমটা ভালো, কিন্তু সেন্টার ব্যাকে একটা অদ্ভুত প্লেয়ারকে খেলানো হতে পারে। এছাড়া জুলিয়ান লেসকট খেলেছিল আমার মনে আছে ওয়ার্ল্ড কাপে। রাইট ব্যাকে আমার মনে হয় অবভিয়াস চয়েস হবে কাইল ওয়াকার। যদিও ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড মিডফিল্ডার হিসেবে নাম আছে, আমার মনে হয় আমি হলে আলেকজান্ডার আর্নল্ডকেই খেলাতাম রাইট ব্যাকে। হ্যাঁ, কিন্তু এখানে সেটা সাউথগেট পছন্দ করে না, সাউথগেট খেলাবে কাইল ওয়াকারকে। আর লেফট ব্যাকে এই মুহূর্তে যেহেতু লুক শ ফিট নয়,
অবশ্যই ট্রিপিয়ারকেই হয়তো খেলানো হবে। ওরা কিন্তু ট্রিপিয়ার ছাড়াও, ট্রিপিয়ারকে আমি আইসল্যান্ডের এগেন্স্টে দেখছিলাম প্রচন্ড এক্সপোজ হয়ে যাচ্ছে, আর ট্রিপিয়ার ছাড়াও কিন্তু লেফট ব্যাকে ওদের চিলওয়েল আছে, জো গোমেজ অপশন আছে, জো গোমেজ আছে, গুয়েহি তো গুয়েহি আগের দিন সেন্টার ব্যাক খেলেছে, ও লেফট ব্যাকও খেলতে পারে, বা গুয়েহি হয়তো খেলতে পারে লেফট ব্যাক। গুয়েহি ভালো হবে। আমার মনে হয় প্রথম ম্যাচে ট্রিপিয়ার অ্যাটলিস্ট খেলে শুরু করবে, তারপরে পরের ডিসিশন নেওয়া হবে। মিডফিল্ড ট্রায়ো খুব কঠিন একটা ডিসিশন। আমার মনে হয় মিডফিল্ড ট্রায়োর মধ্যে প্রথম নাম এখানে ডেকলান রাইস আসবে। ডেকলান রাইস থাকবেই একজন, সেকেন্ড নাম জুড বেলিংহাম আসবে, ডেকলান রাইস, জুড বেলিংহাম। তৃতীয় নাম হিসাবে আমার সত্যি বলতে মনে হয় কনার গ্যালাগারকে খেলা, কনার গ্যালাগারই খেলবে, তার কারণ কনার গ্যালাগারের যে এনার্জিটাও মিডফিল্ডে প্রোভাইড করে। কবি মাইনু অপূর্ব খেলোয়াড়, মানে এইরকম লেভেলের ট্যালেন্টেড প্লেয়ার, এই ধরনের প্রেস রেজিস্ট্যান্ট, মানে প্রেস করা যায় না, প্রেস করতে গেলেই বল নিয়ে বেরিয়ে যায়, এরকম প্লেয়ার আসেনি। কিন্তু আমার মনে হয় যে যেহেতু একটু ইনএক্সপিরিয়েন্স এবং গ্যালাগার যে এনার্জিটা দিতে পারে, মাইনু এখনো যেহেতু কনার গ্যালাগারকেই হয়তো প্রেফার করা, আমারও তাই মনে হয়। আর অ্যাটাকিং ট্রিও যদি ধরা যায়, অ্যাটাকিং ট্রিওর মধ্যে প্রথম নাম হ্যারিকেনকে ছাড়া ভাবা সম্ভব না। এছাড়া আমার মনে হয় দুদিকে ফিল ফোর্ডেন থাকবে। ফিল ফোর্ডেন যা সিজন গেছে, তারপর ফিল ফোর্ডেনের কে ইগনোর করা সম্ভব না। আমার মনে হয় বুকায়ো সাকা আর কোল পামারের মধ্যে একটা পয়েন্ট টস হতে চলেছে। কিন্তু কোল পালমার তো আমরা দেখেছি যে তোর স্ট্রাইকারের নিচ থেকে খেলে, সেখানে সাইড আমার মনে হয় যে সাকাকেই প্রেফার করবে, কিন্তু পামার এবার সেখানে দাঁড়িয়ে আমরা কেন ইংল্যান্ডকে ওয়ান অফ দ্য ফেভারিটস বলছি, অনেক বেঞ্চে কারা বসে আছে সেটা মাথায় রাখতে হবে। অনেক গোল, ইভান টোনি বেঞ্চে বসে আছে, অ্যান্থনি গর্ডন আছে, জ্যারেড বাওয়েন আছে, এটা সবাই বেঞ্চে বসে আছে। সুতরাং আমার মনে হয় এরা বেঞ্চেই বসে থাকবে, এরা আর আমার সুযোগ কবি মাইনু এবং তুই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড বেঞ্চ থেকে শুরু করছে। সুতরাং ইংল্যান্ডের খুবই ব্যালেন্সড একটা টিম। দেখা যাক ইংল্যান্ড যদি নিজের এবিলিটির মোটামুটি 80% 90% রিচ করতে পারে, ইংল্যান্ড এবার একটা স্ট্রং চ্যালেঞ্জার হতে চলেছে। এছাড়া এই গ্রুপে বাকি যে তিনটে টিম আছে, স্লোভেনিয়া, ডেনমার্ক এবং সার্বিয়া, স্লোভেনিয়া আর ডেনমার্ক কিন্তু কোয়ালিফায়ারে সেম গ্রুপে ছিল এবং সেম পয়েন্টে ফিনিশ করেছে, আর দুজনেই 22 পয়েন্ট স্কোর করেছে কোয়ালিফায়ারে। দুটো টিমই খুব ভালো ফর্মে আছে এবং ডেনমার্ক কিন্তু ঐতিহাসিকভাবে ইউরোতে ভালো খেলে, গতবারের সেমিফাইনালিস্ট। সুতরাং আর ডেনমার্কেও এবার এরিকসন আছে, এরিকসনের কিন্তু তোর মনে হয় ডেনমার্কের একটু এজিং স্কোয়াড, সুইজারল্যান্ডের মতোই প্রথম নাম যেটা নিলাম তার থেকেই প্রমাণ হচ্ছে, হোলবার্গ, এরিকসন। তো ওদের কিন্তু এখন আমি দেখছি অদ্ভুত, মানে এই রিকার্ডো রড্রিগেজ আছে এখনো, এই রিকার্ডো রড্রিগেজের নাকি 31 বছর বয়স, এখনো যে কি করে ভদ্রলোকের 31 বছর বয়স হতে পারে সেটা ভাবাই যায় না। গোলকিপিং পজিশন খুব ভালো, গোলকিপিং সমার আছে, ইয়ান সমার আছে। আমি ইয়ান সমার ওয়ান্স এগেইন ওয়ান অফ দ্য লিডিং প্লেয়ার্স এই মুহূর্তে ডেনমার্কে। স্লোভেনিয়াও কিন্তু ভীষণ ভালো একটা ফর্মে আছে, আর গোলকিপার কথা দিয়ে আমি স্লোভেনিয়ায় ঢুকলাম, ইয়ান ওবলাক আছে স্লোভেনিয়া। আর স্লোভেনিয়া মার্জাস কেক হচ্ছে 2018 থেকে স্লোভেনিয়ার কোচ এবং একটা প্রপার স্টাইল স্লোভেনিয়া ফর্ম করে। স্লোভেনিয়া কিন্তু অনেক বড় টিমকে কোয়ালিফায়ারে অথবা ফ্রেন্ডলিজে আপসেট করছে, সুতরাং স্লোভেনিয়াকে একদমই ফেলে দেওয়ার মতো টিম নয়। এছাড়া সার্বিয়া অনেকের মতে সার্বিয়া যেটা আর্সওয়েল যুগোস্লাভিয়ার মেন পার্টটা সার্বিয়াতে গেছে, সেই যুগোস্লাভিয়ার একটা ঝলক আমরা আবার এই সার্বিয়া টিমের মধ্যে দেখতে পাচ্ছি। ভীষণ ভালো একটা টিম সার্বিয়া, কিন্তু চমক দিতে পারে, তুই সেটা হ্যাঁ চমক দিতে পারে। তার কারণ হলো তুই প্রত্যেকটা পজিশনে দেখ না, ওদের সমস্ত জায়গায় কিন্তু দুটো করে প্লেয়ার আছে। অ্যাটাকিং প্লেয়ারগুলো খুবই ইউনিক প্লেয়ার আছে, যেরকম দুসান টাজিচ আছে, টাজিচ খুবই ক্রিয়েটিভ প্লেয়ার, খুব সংঘবদ্ধ একটা টিম, অনেকদিন ধরে একসাথে খেলছে। দিমিত্রোভিচ আছে, স্ট্রাইকারে মিত্রোভিচ আছে, যদিও মিত্রোভিচ এখন, কিন্তু মিত্রোভিচের টিম এখন চ্যাম্পিয়ন। হ্যাঁ, মিত্রোভিচই আমার মনে হয় ওদের স্টার্ট করবে, কারণ মিত্রোভিচ ক্যান স্কোর আ গোল আউট অফ নাথিং, সেই জন্য ও করবে। সুতরাং সমস্ত দিকে কিন্তু ওদের বেশ ভালো একটা ব্যালেন্স কভার আছে। এই গ্রুপ থেকে কিন্তু ইংল্যান্ডের পরে কে সেকেন্ড ওয়ে কোয়ালিফাই করবে এটা এটা বলা প্রায় অসম্ভব যে ডেনমার্ক, সার্বিয়া, স্লোভেনিয়ার মধ্যে যে কেউ সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা মানে যে কোনো দিন সার্বিয়াও সেকেন্ড হতে পারে, স্লোভেনিয়াও সেকেন্ড হতে পারে, ডেনমার্কও হতে পারে। আমার মনে হয় ডেনমার্ক একটু পিছিয়ে, স্লোভেনিয়া আমার মনে হয় স্লোভেনিয়া 4 নম্বর এখানে। আমি মনে করছি ডেনমার্ক আর এদের মধ্যে স্লোভেনিয়া এবং সার্বিয়ার। আচ্ছা, দেখা যাক কারণ খুবই ক্লোজ, মানে হতেই পারে, খুবই ক্লোজ এদের মধ্যে লড়াই। প্রথম বুকিদের আমরা সব ফেভারিটদের মোটামুটি আমরা আলোচনা করে ফেললাম। আমার মনে হয় যে আরেকটা গ্রুপ এবং আরেকটা টিম যেটা বেশ
ইন্টারেস্টিং। প্রত্যেক এর আগে অবধি প্রত্যেক বছর এরা বুকিদের কিন্তু অর্জে অনেক এগিয়ে ছিল, সেটা হলো বেলজিয়ামের কোচ। আমি আগে যেরকম বলছিলাম যে বেলজিয়ামের কোচ কিন্তু এখন আর ওই ভদ্রলোক নেন, রবার্টো মার্টিনেজ এখন আর নেই। ডমিনিকো ট্রেডেস্কো আছেন। ডমিনিকো ট্রেডেস্কো কিন্তু যেরকম প্রচণ্ড ট্যাকটিক্যালি খুবই অ্যাস্টিউট একটা ম্যানেজার, বাচ্চাদের নিয়ে খেলাতে খুব ভালোবাসেন এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ একটা। বেলজিয়ামের হয়ে কম্পারেটিভলি নতুন ম্যানেজার, 2023 এক বছর হয়েছে জাস্ট। এক বছর হয়েছে আছে। প্রচণ্ড অ্যাটাকিং খেলতে ভালোবাসে। নর্মালি 3টে ব্যাকে খেলতে চায়। এবার এইখানে এসে একটা সমস্যা, যে 3টে ব্যাকে খেলবে সে মানে কাদের নিয়ে খেলবে, ঠিক আছে? কারণ এই জ্যান ভেরটগেন, যার 222 বছর বয়স, তাকে স্টার্ট করা। বেলজিয়ামেরও কিন্তু কিছু স্কোয়াডটা নয়, কিন্তু স্কোয়াডের কিছু জায়গা খুবই এজিং। এবার সেটা কিন্তু টুর্নামেন্টের দিক দিয়ে দেখতে গেলে, টুর্নামেন্ট ফুটবলে কিন্তু সেটা আবার একটা পজিটিভ ফ্যাক্টরও বটে, কারণ এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগে একদম। কারণ ওর একদিকে ওয়াক ফাইস খেলবে, ফাইস লেস্টার সিটিতে খেলেছে, আমরা জানি এক্সপিরিয়েন্স আছে। আর জানুয়ারি সাথে কে খেলছে সেটা একটু দেখতে হবে। একদম বাচ্চা ডিফেন্ডার, মানে কম বয়স, খুবই ইয়াং, জেনো ডেবাস্ট খুবই ভালো খেলছে এই সিজনে, সে হয়তো স্টার্ট করতে পারে। মিডফিল্ডে কি মনে, একটা শুধু আমি পিছিয়ে এসে বলছি, গোলকিপার কি কুর্তোয়া স্টার্ট করবে? কারণ কুর্তোয়া আর্গুয়েবলি এই মুহূর্তে পৃথিবীর বেস্ট গোলকিপার। হ্যাঁ, কিন্তু ইনজোর্ড তো। হ্যাঁ, এবার কুর্তোয়া, যদিও আমরা দেখলাম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললো, তাহলে কুর্তোয়া কি স্টার্ট করবে? নটিংহ্যাম ফরেস্টে ম্যাট সেলস আছে, খুবই ভালো গোলকিপার। হয়তো মানে খুব কোর্টুয়াকে রিপ্লেস করা সোজা না, কিন্তু সেলস হলো নির্ভরযোগ্য। আমার মনে হয় যে কোর্টুয়া যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে, ও ফিরে আসবে। যদি না আসে তাহলে ম্যাট সেলস আছে। মিডফিল্ডে কিন্তু বেশ ভালো অপশনস, কারণ কেভিন ডি ব্রুয়নে আছে, আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ওয়ার্ল্ডের। আমাদু ওনানা আছে, খুব ভালো পারফর্ম করেছে এবছর। ইউরি টিলিয়াম্যান্স আছে, অ্যাস্টন ভিলাকে ফোর্থ করতে খুব সাহায্য করেছে। যদিও টিলিয়াম্যান্সের কিন্তু ডিফেন্সিভ কন্ট্রিবিউশনটা একটু খারাপ। অন্যদিকে ডিফেন্সের কথা বলছিলাম, মাঙ্গালা আছে, ওরিয়েল মাঙ্গালা আছে, হয়তো স্টেবিলিটি দিতে সাহায্য করতে পারে। টিলেম্যান্স ভীষণ ক্রিয়েটিভ একটা প্লেয়ার, ভীষণ ক্রিয়েটিভ প্লেয়ার, বল রিটেনশন খুব ভালো, ডেড বল প্লেয়ার, ফ্রি কিক টেকার খুব ভালো। ওখানে ডেড বল প্লেয়ার, তুই ডি ব্রুয়না আছে, টিলেম্যান্স আছে, তুই কাকে ছেড়ে কাকে কি করবি? অ্যাটাকিং এ কিন্তু খুব অনেক অপশন। আমাদের কাকু আছে, লুকাকু আছে। আমার মনে হয় যে আরেকটা দুটো প্লেয়ার অবাক করতে পারে এই মুহূর্তে বেলজিয়ামকে, অবভিয়াস যে দুটো নাম আর কি। হ্যাঁ, লিয়ান্ড্রো ট্রসার্ড আর জেরেমি ডকু ম্যানচেস্টার সিটির হয়ে কিন্তু অনেক ক্রাঞ্চ ম্যাচে এসে কিন্তু ম্যাচের রং ঘুরিয়ে দিয়েছে। যেখানে গোল হচ্ছে না সেখানে প্রিমিয়ার লিগের ফার্স্ট এবং সেকেন্ড টিমের দুটো ইম্পর্টেন্ট এবং দুজনেই একই ভূমিকা পালন করেছে দুটো টিমের। যেখানে ম্যাচের মানে তালা খুলছে না, এরা কিন্তু চাবি হয়ে বারবার দেখা দিয়েছে। সুতরাং লিয়ান্ড্রো ট্রসার্ড আর জেরেমি ডকু কিন্তু ম্যাচের এফএ কাপ ফাইনালেও আমরা দেখলাম যে যখন ডকু এসে কিন্তু একটা গোল করলো। এই গ্রুপে যে অন্য যে টিমগুলো আছে তার মধ্যে আমার মনে হয় যে একদমই যাকে লোকে পাত্তা দিচ্ছে না সেই টিমটা হলো রোমেনিয়া। আর তার কারণ হলো রোমেনিয়ার একদমই একটা ইনএক্সপিরিয়েন্স একটা মানে স্কোয়াড গোটাটাই, কারণ ওদের কোচও একদমই যদিও মানে কোচও নতুন একদম, যদিও 2022-এ তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এইখানে কিন্তু একটা ইন্টারেস্টিং আছে যে এইখানে কিন্তু সুইজারল্যান্ডের কথা বলছিলি, সুইজারল্যান্ডের ওপরে কিন্তু রোমেনিয়া ফিনিশ করেছিল ওদের কোয়ালিফায়ার্সের গ্রুপে। এদের কিন্তু গোলকিপার আমার মনে হয় যে আরেকটা প্লেয়ার যার উপরে লোকজন একটু নজর রাখলে ভালো হয়, তার নাম হলো রাদু। এ কিন্তু রিসেন্টলি অ্যাথলেটিকো মাদ্রিদে সাইন করেছে। এছাড়া আছে আন্দ্রে বুচকা আছে, ঠিক আছে, ড্রাগুসিন আছে। সুতরাং একেবারে খারাপ নয়, কিন্তু আমার মনে হয় যে এই গ্রুপটার অন্যান্য যে টিম যেগুলো আমি আসবো সেই তুলনায় এই টিমটা একটু কাঁচা, একটু উইক। যদিও জর্জে হাজির ছেলে আছে এই টিমে, হাজিকে কিন্তু ইউরোতে বসিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, না, ও 96 সালের ইউরোতে আবার হাজি খেলেছিল, কিন্তু তার আগে ইউরোতে বসিয়ে রাখা হয়েছিল। ইয়ানিস হাজি ওনার ছেলে। এবং আমি জানি না, মানে প্রত্যেকবারই আমি দেখি যে এরকম বড় প্লেয়ারদের যারা ছেলেপুলেরা খেলে তারা খুব একটা কিছু করতে পারে না। দেখা যাক ইয়ানিস হাজি কিছু করতে হয়তো হাজি কিছু করতে পারবে। আমার মতে এখানে একটা চমক দিতে পারে এরকম একটা টিম হলো স্লোভাকিয়া। তুই যেরকম বলছিলি আর্স্ট্রাইল যুগোস্লাভিয়া ভেঙে সার্বিয়া হয়েছে, স্লোভাকিয়া কিন্তু একসময় চেকোস্লোভাকিয়া ছিল। এই স্লোভাকিয়ার টিম কিন্তু বেশ ভালো। তার কারণ হলো এদের মিলাঙ্কোভিচ সাভিচ আছে, দুই ভাই, তা মিডফিল্ডে খেলবে একজন, গোলে খেলবে একজন। মিলান স্ক্রিনিয়ার আছে, দারুণ ডিফেন্ডার। ভার্ভো আছে, ডেনিস ভার্ভো আছে, খুব ভালো ডিফেন্ডার। তো সুতরাং এদের মিডফিল্ডে লোবোটকা আছে, নাপোলিতে ওই যবে ওরা জিতেছিল সেই বছর খুব ভালো একটা ভূমিকা পালন করেছিল। সুতরাং স্লোভাকিয়ার দিকেও কিন্তু বেশ একটা নজর রাখতে হবে।
এই গ্রুপের শেষ টিম হলো ইউক্রেন, এবং আমার মনে হয় যে ইউক্রেনই এইখানে সেকেন্ড ফিনিশ করবে বেলজিয়ামের পরে। এই গ্রুপটায় বলা যাচ্ছে না, ঠিক আছে, এই গ্রুপটায় বলা যাচ্ছে না, মানে কোনো পজিশনই বলা যাচ্ছে না। বেলজিয়ামটাও হ্যাঁ, পুরোপুরি বলা যাচ্ছে না। ইউক্রেন ফার্স্ট হয়ে যেতে পারে, কারণ ইউক্রেনের আমরা এশিয়া কাপের সময় আমরা আলোচনা করছিলাম যে বর্টন যে নেশনগুলো তারা কিন্তু মানে এই টুর্নামেন্টে এসে নিজেকে প্রমাণ করার সবসময় একটা অ্যাডেড ইম্পেটাস নিয়ে খেলবে, হ্যাঁ খেলতে আসে। সুতরাং ইউক্রেন হলো তাদের সেই টিম যারা অ্যাডেড ইম্পেটাস থাকবে। সুতরাং আমিও এই ব্যাপারটাই পুরোপুরি সহমত যে এই গ্রুপটাতে ফার্স্ট আউট ঠিক করে বলা যাচ্ছে না। এইদের ইউক্রেনের টিমে কিন্তু মানে 2-3টে বড় প্লেয়ার আছে, মানে ভালো প্লেয়ার আছে। তার মধ্যে একজন ওলেকজান্ডার জিনচেঙ্কো আছে, মিখাইলো মুডরিক আছে, যদিও চেলসিতে তার পারফরমেন্স ভালো না, কিন্তু দেশেরও দারুণ। কিন্তু আর মুডরিক মোটেই খারাপ প্লেয়ার নয়, মুডরিককে অনেক আননেসেসারি ট্রোল করা হয় আমার মতে। আর্টেম ডভবিক আছে, এ কিন্তু জিরোনা স্ট্রাইকার, এ কিন্তু লালিগা এবার পিচিচি জিতেছে, মানে লালিগা হাইয়েস্ট গোল স্কোরার, চ্যাংরামি না, ইয়ার কি না, একদম ইয়ার। এই গ্রুপ থেকে মানে গ্রুপ ই থেকে কি হবে বলা একটু কঠিন। তাও বল কি হবে। আমার মনে হয় বেলজিয়াম অন পেপার ফার্স্ট হবে, ফার্স্ট হওয়ারই দাবিদার, কিন্তু বেলজিয়ামের পরে ইউক্রেন, আমার মনে হয় ইউক্রেন বেলজিয়ামকে পুশ করবে ফার্স্ট পজিশন, মানে ইউক্রেনও ফার্স্ট হয়ে যেতে পারে। আর সেক্ষেত্রে স্লোভাকিয়া হয়তো থার্ড ফিনিশ করবে, আমার এটাই রিডিং। হ্যাঁ, আমার একমত, আমিও। ফাইনালি যদি এই আমরা যে কয়েকটা ইম্পর্টেন্ট টিম নিয়ে যারা দাবিদার হয়ে উঠতে পারে এই নিয়ে আলোচনা করছি, আমি শেষ যে টিমের কথা বলবো সেটা হচ্ছে স্পেন। কারণ স্পেনকে নিয়ে আমরা কথা বলিনি, স্পেনের গ্রুপটাকে নিয়েও কথা বলা হয়নি। আমি স্পেনকে নিয়ে কথা বলার আগে একটু গ্রুপটা নিয়ে কথা বলি। স্পেন, ইটালি, ক্রোয়েশিয়া, অ্যালবেনিয়া, অনেকেই অনেক গ্রুপকে বলতে পারে। আমার মনে হচ্ছে এই গ্রুপটা দেখে অ্যাটলিস্ট অন পেপার এটাই কিন্তু গ্রুপ অফ ডেথ। গ্রুপ বি, অনেকে গ্রুপ ই কেও বলছে গ্রুপ অফ ডেথ, কিন্তু গ্রুপ বিতে যেখানে স্পেন, ইটালি, ক্রোয়েশিয়া একসাথে আছে, কারণ স্পেন ঐতিহাসিকভাবে বড় টিম, স্পেশালি 2008, 2012 ওই টাইমটার পরের থেকে 2008, 10, 12 ওই সময়ের থেকে স্পেন এস্টাবলিশড হয়ে গেছে যে যখনই স্পেন নামবে, স্পেন একটা টুর্নামেন্ট জেতার জন্যই নামছে এবং ভালো ফুটবল খেলবে। স্পেনের এবার সেই স্কোয়াডও আছে, স্কোয়াড নিয়ে আমি বলছি। স্পেন কিন্তু 3 বারের চ্যাম্পিয়ন ইউরো, সুতরাং ইয়ার্কির কথা নয়। এই 2 বারের আগেও একবার স্পেন নিজের ঘরের মাঠে 2008, 2012, 1964-তে ঘরের মাঠে জিতেছিল স্পেন। ইটালি ইটার্নাল ফেভারিটস, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইটালি, এবং এই চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার মাঝে কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারেনি। ওটাই সবথেকে মজা। এরকম একটা ইনকনসিস্টেন্ট ইটালি টিম, এখানেও ইনকনসিস্টেন্ট ইটালি টিম, তার সামনে কিন্তু একটা প্রচন্ড কনসিস্টেন্ট ক্রোয়েশিয়া টিম, যাদের ন্যাশনাল টিমের পারফরমেন্স গত 10 বছরে দারুণ, মানে এক্সাম্পলারি পারফরমেন্স। 2টো ওয়ার্ল্ড কাপে, একটায় সেকেন্ড, একটায় থার্ড, একটাই ফাইনালিস্ট, একটাই থার্ড, সেকেন্ড থার্ড দুবার। আগেরবার ইউরোতেও ক্রোয়েশিয়ার যথেষ্ট ভালো পারফরমেন্স। এইবার ইউরোতে হয়তো হয়তো না, লুকা মডরিচ, যার কিনা এখন 47 বছর বয়স, অ্যাকচুয়ালি লুকা মডরিচের 38 বছর বয়স। আমার মনে হয় যে লুকা মডরিচ বোধহয় আরো 2-3টে ইউরো খেলবে, আরো 12 বছর খেলবে, 50 বছর, এবং লুকা মডরিচকে দেখে মনে হয় 50 বছরেও নামিয়ে দিলে একই রকম খেলা খেলে। সুতরাং অদ্ভুত একটা প্লেয়ার সেই লুকা মডরিচ আছে। যতদিন মডরিচ আছে ক্রোয়েশিয়া ইটার্নাল ফেভারিটস। স্পেনের কথায় যদি আমি আসি, স্পেনে সত্যি বলতে প্লেয়ারের প্রথম কথা ম্যানেজার লুইস ডেলাফন্টে, তার খুব অ্যাটাকিং স্টাইলের জন্য আমরা চিনি। ফাবিয়ান রুইজ আছে মিডফিল্ডে, ড্যানি অলমো, রড্রি। মনে রাখতে হবে রড্রি কিন্তু 52টা ম্যাচ অপরাজিত ছিল এফএ কাপ ফাইনালের আগে ম্যানচেস্টার সিটির। এটা কোনো ইয়ার্কির কথা। রড্রি টিমে আছে মানে অলরেডি টিমে একটা প্রচণ্ড স্টেবিলিটি চলে এলো। সেখানে ফাবিয়ান রুইজ, ড্যানি অলমো আছে। ড্যানি অলমো আমরা দেখেছি আগেরবার ওয়ার্ল্ড কাপে খুব ভালো পারফর্ম করছিল, ইউরোতেও ভালো খেলেছে, আছে। ওরিয়াজাবাল ফরওয়ার্ডে আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় স্পেনের অ্যাটাক মানে ফরওয়ার্ড পোর্শনটা হচ্ছে একটু উইক, দুর্বলতার জায়গা হচ্ছে ফরওয়ার্ড, কারণ ওরিয়াজাবাল, আলভারো মোরাতা, লামিন ইয়ামাল হয়তো একমাত্র ওখানে শাইনিং লাইট। মোরেনো আছে, আসলে মেন স্ট্রাইকিং জুটিটাই কি হবে, মানে সেন্টার ফরওয়ার্ড কে খেলবে তার উপরে স্পেনের ভাগ্য অনেকটা নির্ভর করছে। মোরাটা এই মুহূর্তে, মোরাটাকে আমরা চিনি কি যে মোরাটা প্রচন্ড গোল মিস করে জায়গায় চলে গিয়ে, সেই জন্য মোরাটা সাইকিয়াট্রিস্টের হেল্প নিচ্ছেন। সুতরাং দেখা যাক, কিন্তু আমরা জানি না যে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে
হোজেলু এবার একটা ইউরো কাপও জিতে বলা যায় ফেলবে। না, বলা যায় না, সুতরাং বলা যায় না। হোজেলু কিন্তু একটা ন্যাক অফ বিইং অ্যাট দ্য রাইট স্পট অ্যাট দ্য রাইট টাইম এটা তৈরি করে ফেলেছেন উনি রিয়াল মাদ্রিদে এসে। আচ্ছা, এছাড়া উনাই সিমন বলে আছে, সুতরাং সিমনকে নিয়ে কিন্তু আমার খুব একটা ভরসা নেই। কিন্তু খুব স্ট্রং একটা সিজন উনাই হ্যাঁ, সিমনের আমরা হ্যাঁ, দেখেছি। হ্যাঁ। সুতরাং উনাই সিমন এই গ্রুপে স্পেনের হয়ে একটা ভালো পারফরমেন্স দেবে। তাছাড়া আমি যেটা বলছিলাম, ক্রোয়েশিয়া, ইটালি, আলবেনিয়া, ইটালির কিন্তু অবস্থা একদমই ভালো। ভালো না আবার খারাপও না, মানে হ্যাঁ। ইটালিতে লুসিয়ানো স্প্যালেটি যবে থেকে এসছে তবে থেকে কিন্তু ইটালি একটা বেশ অ্যাটাকিং ফুটবল হ্যাঁ, কিন্তু ভালো না হলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এই গোটা স্কোয়াডটা অলমোস্ট চ্যাম্পিয়ন হওয়ার একটা ওদের এক্সপিরিয়েন্স আছে। ডনারুমা ইয়ে করে গতবারে ইউরোর বেস্ট গোলকিপার, বেস্ট গোলকিপার, পেনাল্টি বাঁচিয়ে, তারপর থেকে কিন্তু বেশ খারাপ খেলছে। যাই হোক কিন্তু ইউরো চ্যাম্পিয়ন। এছাড়াও ডারমিয়ান আছে ডিফেন্সে, বাস্টনি আছে, আচেরবি আছে, ডিমার্কো আছে, ভেরাটি তো আছেই, মার্কো ভেরাটি। আমরা বিভিন্ন প্লেয়ারদের ইন্টারভিউ দেখি, অনেকেই ইন্টারভিউতে বলে যে মার্কো ভেরাটি তাদের মধ্যে ইটালির বেস্ট প্লেয়ার। হ্যাঁ, সে কেন যে সাউদি আরবিয়াতে খেলে আমি জানি না। সাউদিতে খেলে বলে আমার মনে হয় মার্কো ভেরাটির এই ইউরোতে অতটা ও ভালো পারফর্ম করতে পারে, হতে পারে। আমরা জানি জর্জিনিও আছে, বারেলা আছে, ফেডেরিকো কিয়েসা আছে। কিয়েসার আগের বারের পারফরমেন্স খুব ভালো ছিল। সুতরাং একেবারেই ইটালিকে আমার মনে হয় ইটালিরও এই স্পেনের মতোই ওদের স্ট্রাইকিং মানে সেন্টার ফরওয়ার্ড পজিশনটা এই তিনটে টিমেরই খুব নড়বড়ে একদম। তার মধ্যে স্পেন 1 নম্বরে সব থেকে ভালো, তাও ওদের 3টে প্লেয়ার আছে। এদের এখানে আর কি সেই অনুযায়ী প্রপার সেন্টার ফরওয়ার্ড নেই। ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ক্র্যামারিচকে হয়তো সেই ক্র্যামারিচকে গোল স্কোরিং আবার নিজের পোটেনশিয়াল রিচ করতে হবে। কোভাচিচ আছে, ক্রোয়েশিয়ায় ভালো প্লেয়ারের অভাব নেই। আমরা সেই বিখ্যাত ওয়ার্ডিওল কিন্তু ওয়ার্ডিওল মেসির কাছে ড্রিবলড হয়ে যাওয়ার পরে কিন্তু ভালোই তার অনেক উত্থান হয়েছে। মেসির কাছে তো হচ্ছে বোয়াটেং ও ড্রিবলড ওয়ার্ল্ড কাপ জিতেছে, ফলে উনি ট্রিবল জিতেছেন। সুতরাং ক্রোয়েশিয়াও ভীষণ। আলবেনিয়া কিন্তু ফার্স্ট অ্যাপিয়ারেন্স সিন্স 2016 পরে প্রথম অ্যাপিয়ারেন্স, নকআউট স্টেজে এখন অব্দি পৌঁছয়নি। কিন্তু এই সব টিমকে, আবার যেটা বললাম আমাদের গ্রিসের কথা মনে পড়ে, এই সব টিমকে আমরা কখনোই ডিসকার্ড করতে পারি না। সুতরাং এই গ্রুপে আমার মনে হয় গ্রুপ অফ ডেথ। আমার এই আলবেনিয়ার কিন্তু ম্যানেজারকেও তো বেশ সবাই আমরা চিনি। এই আলবেনিয়ার যে ম্যানেজার সে হলো সিলভিনিও, কিন্তু বার্সেলোনায় খেলেছে, আর্সেনালে খেলেছে, ভীষণ একটা অ্যাগ্রেসিভ অ্যাটাকিং স্টাইল। কিন্তু আলবেনিয়া অ্যাকচুয়ালি ডার্ক হর্স হিসেবে আসতে পারে। আলবেনিয়া একটা আপসেট যে করবে না আমি আলবেনিয়ার এগেইনস্টে একদম, যেহেতু এদের কি বলতো যে 3টে টিম এখানে, বাকি যে 3টে টিম আছে আলবেনিয়া ছাড়া, তাদের যেহেতু অ্যাটাকিং সেট অতটা সেই অর্থে ডাইরেক্ট গোল স্কোরিং সেট নেই, সেই জন্য আর কি আলবেনিয়া হয়তো কিছু করলেও করতে পারে। কিন্তু আলবেনিয়ারও আবার ডিফেন্সিভ, কিন্তু খুবই ওদের অ্যাটাকিং ভালো। ওদের আরমান্দো ব্রোয়া আছে, চেলসির ইয়াংস্টার। আমার মনে হয় আরমান্দো ব্রোয়া আরেকজন হতে পারে যে এই ইউরোতে চমক দিতে পারে। সুতরাং এই গোটা গ্রুপটা আমাদের মনে হয় প্রধান ফাইটটা হবে ইটালি, স্পেন এবং ক্রোয়েশিয়ার মধ্যে। কিন্তু এই 3টে টিমের মধ্যে একটা জবরদস্ত ফাইট হবে। আমার ধারণা এই 3টে টিমের মধ্যে যে থার্ড হবে সেও বেস্ট থার্ডের। এই গ্রুপ থেকে 3 জন ওঠার প্রবল সম্ভব। কে উঠবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড? আমার মনে হয় ফার্স্ট স্পেন, আর সেকেন্ড থার্ডের মধ্যে আমার মনে হয় ইটালি থার্ড, ক্রোয়েশিয়া সেকেন্ড হওয়ার একটা। আমারও তাই মনে হয়। ক্রোয়েশিয়া সেকেন্ড, ইটালি থার্ড, এটাই হতে চলেছে। এবং আমরা যখন বলছি এটা হবে, এটাই হবে। আপনারা মোটামুটি শিওর থাকুন, এর বাইরে কিছু হবে না। এশিয়া কাপ তো মিলিয়ে দিয়েছি, এশিয়া কাপ আমরা সব মিলিয়েছিলাম। আমরা ইউরো কাপেও খুবই আশাবাদী এবং খুবই কনফিডেন্ট যে পুরোটা। তাহলে একটা করি, একটা প্রেডিকশন ভিডিও করি আমরা। প্রেডিকশন ভিডিও কি আপনারা চান? আমরা করতে চাই, সুতরাং আমরা করবো একটা প্রেডিকশন ভিডিও। আমরা করবো এর পরের ভিডিওতে, আমরা প্রেডিকশন ভিডিও একটা নিয়ে আসবো। দেখতে থাকুন আমাদের গোল টেবিল ফুটবল পডকাস্ট, কারণ ইউরো একদম ফুল ফ্লেজেড শুরু হয়ে গেছে। ইউরোর গ্রুপ অ্যানালিসিস আমাদের হয়ে গেল। এরপর আমরা ম্যাচ ওয়াইজ চলে আসবো। ম্যাচ ওয়াইজ ইন দ্য সেন্স প্রতিটা ম্যাচ ডের পরে আমরা ম্যাচের অ্যানালিসিস নিয়ে আসবো। আর যত চমক থাকবে দর্শকদের জন্য, সেটা দর্শককে আগে থেকে বলে দিলে তো আর চমকিত হবেন না। সুতরাং আমরা সেই চমকের অপেক্ষা করতে বলবো দর্শককে। কিছু চমক তো আছেই, অবশ্যই কিছু চমক আছে। আর যত ইউরোর ফাইনালের দিকে আমরা এগোবো, আমরা চেষ্টা করব আরো প্যানেল এক্সপ্যান্ড করার। আমরা 2জন থেকে 3জন হয়ে যাওয়ার, 3জন থেকে 4জন হয়ে যাওয়ার, প্রয়োজনে আমরা জুম কলে মিট করে 5জন হয়ে যাওয়ার, সেটাও চেষ্টা করব। দেখা যাক, সেই সমস্ত চেষ্টার মাঝেই আপনাদের সাপোর্ট খুব দরকার। আপনারা থাকুন আমাদের সাথে। আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস সেগুলো আছে, সেগুলোতে আপনারা যান, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর বলুন যে কে জিতবে ইউরো।